সঙ্গে আমি নবমিতা। আজকে আপনাদের সামনে যে সেলিব্রিটিকে আনতে চলেছি তার নাম কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়। বুঝতে পারলেন না তো কে? হ্যাঁ, আমি কথা বলছি ক্যাকটাসের লিড সিঙ্গার সিধুর সাথে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমাদের এই ফিরে দেখা সেগমেন্ট, যেটা কিনা আমাদের শো এর প্রথম সেগমেন্ট, সেখানে সিধু নিজের ছোটবেলা নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে ঠিক কি বলেছেন। তাই আর একদম ওয়েট করাবো না আপনাদেরকে, প্রথমে ডিরেক্টলি চলে যাব আমাদের ফার্স্ট সেগমেন্ট ফিরে দেখায়। সেলিব্রিটি হওয়া একটা তো লং জার্নি। তোমার ডাক্তারি জীবন থেকে আজকে ক্যাকটাসের সিধু একটা বিশাল ব্যাপার। তো এই যে তুমি এতটা জার্নি কভার করে এসছো, কোনো বন্ধুকে কি মনে আছে যাকে তুমি পেছনে ফেলে এসছো? কোনো বন্ধুত্ব যেটা হারিয়ে গেছে, হয়তো তোমার সেলিব্রিটি স্ট্যাটাসের জন্য তুমি সময় দিতে পারোনি, এরকম কি কোথাও ঘটেছে কখনো? সেরকম অনেক নামই মনে পড়ে আর কি, যারা একসময় ভীষণ ভালো বন্ধু ছিল, এখন হয়তো তাদের সাথে রেগুলার যোগাযোগ নেই। হয়তো 3 মাস 4 মাসে একটা কিরে কেমন আছিস, কিংবা তাও হয়তো নয়, হয়তো ষষ্ঠীর দিন সকালে হ্যাপি পুজো, এই SMS-টুকু চলে গেল। কাজেই সে আমার ডাক্তারি কলেজের যে বন্ধু বান্ধবরা, ডিকো, শ্যামশ্রী, এরা আমার ভীষণ বন্ধু ছিল। এদের সাথে কি মানে ডাক্তারি পড়াশোনা যেহেতু অনেক দীর্ঘ, প্রায় 5 বছর ধরে জাস্ট পড়াশোনা, তারপরে 2 বছর ট্রেনিং পিরিয়ড, কাজে 7 বছরের অলমোস্ট রোজ দেখা হওয়ার যে অনুষঙ্গ, সেটা থেকে তো একটা ভীষণ গভীর রিলেশন তৈরি হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে সেই রিলেশনের যে অ্যাটাচমেন্ট সেটা কমে গেছে। ডিকো শ্যামশ্রী বিদেশে চলে গেছে, ডিকো এখানে ক্যান্সার সার্জন হয়েছে, হি ইজ বিজি লাইক হেল। কাজে আমি আমার মতো বিজি। ওই তো বললাম তো, হয়তো ষষ্ঠীর দিন সকালবেলা ডিকো হ্যাপি পুজো কেমন আছিস রে, এটুকু এই SMS-টা হঠাৎ করে মনে পড়লো। এছাড়া দেখো, আমার জীবন চিরকালই ভীষণ বন্ধু বান্ধব পরিবৃত্ত আর কি, আমি বন্ধু বান্ধবদের মধ্যে থাকি। কাজে এর বাইরেও এরকম ডেফিনেটিভ যেমন দুজনের নাম বলতে পারলাম, তাছাড়া আরও অনেক বন্ধু ছিল যাদের সাথে রেগুলার আড্ডা মারতাম এক সময়, এখন আর হয়তো যোগাযোগ নেই, একদমই হয়তো নেই। হয়তো তার ফোন নম্বরও পাল্টে গেছে, এখন আর SMS পাঠানোর সুযোগটাও থাকে না। ডক্টর, গায়ক, জাজ, কোন রোলটাকে আগে রাখবেন? রোল হিসেবে সবার আগে রাখবো আমি নিজে একটা মানুষ, সেটা অবশ্যই সবার আগে থাকবে। আর কাজের প্রসঙ্গে বলতে গেলে গানের আমি গায়ক এবং আমি সুর কম্পোজ করি, এই দুটোকে আমি সবার আগে রাখবো। কারণ এই দুটোই আমার মনটাকে, প্রাণটাকে এমনভাবে টেনেছিল যে আমার জীবনটা এক ধারা থেকে বইতে বইতে একদম অন্য ধারায় গিয়ে পৌঁছল। ছোটবেলা থেকেই তো মানে সব মানুষেরই স্বপ্ন থাকে যে বড় হয়ে এই হব সেই হব। তোমার কি স্বপ্ন ছিল, সেটা কি ফুলফিলড হয়েছে? আমার স্বপ্ন যে খুব ওয়েল ডিফাইন্ড ছিল তা নয়। আমার বাবা ডাক্তার ছিলেন, কাজে সেই জায়গা থেকে আমি পড়াশোনায় ভালো ছিলাম। আই ওয়াজ অলওয়েজ এ গুড বয়। তো কাজেই পড়াশোনায় ভালো গুড বয়, বাবা ডাক্তার। বাবা ডাক্তার, ইনফ্যাক্ট আমার দাদুও ডাক্তার ছিলেন। কাজেই খুব স্বাভাবিকভাবেই পরিবারের নিয়মে আমি ডাক্তার হব, সেটাই বোধহয় একদম প্রথম থেকেই একটা কাইন্ড অফ ডিসাইডেড ছিল। নিজেকেও সেই অনুযায়ী সেই মোল্ডটাতেই ভাবতে আরম্ভ করেছিলাম। এবং কাজেই বলা যায় ছোটবেলার সেই ভাবনাটা বা পারিবারিক সেই ভাবনাটা একটা জায়গায় গিয়ে নিশ্চিত সফল হয় যখন আমি ফাইনালি বিএস পাস করি। আর গান বাজনা প্রসঙ্গে এটাই বলবো যে গান বাজনা কিন্তু কখনোই আমার সেই অর্থে অ্যাম্বিশন ছিল না। ভালোবাসা ছিল, প্রচণ্ড প্রেম ছিল, কিন্তু সেই অর্থে অ্যাম্বিশন ছিল না এটা যে আমার ক্যারিয়ার হবে, এটাই যে আমার জীবিকা হবে, এটাকে নিয়েই আমি কাজ করতে থাকবো, এটার মাধ্যমে জনপ্রিয়তা বা টিভি চ্যানেলের ইন্টারভিউ ইত্যাদিগুলো আমি পৌঁছে যাব, সেরকম আমার খুব মানে ধারণা ছিল না। গান বাজনা ভালো লাগে বলেই করতাম, সেটা আস্তে আস্তে সেই ভালো লাগে যেমনভাবে আমাকে নিয়ে গেছে তেমনভাবে গেছে। ছোটবেলায় দুষ্টু ছিলে? কোনো মোমেন্টের কথা মনে পড়ে যেখানে ভীষণ বকা টকা খেয়েছো? কিছু বলো ছোটবেলায়। ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম না, বরং খুব অভিমানী ছিলাম। আমার 3 দিদি, তো 3 দিদির মধ্যে বড়দির অনেক আমি একদম ছোটো থাকতেই বিয়ে হয়ে যায়, তো মেজদি আর ছোটদির সাথেই আমার সেই সখ্যতাটা মেনলি হয়। তো তারা তখন বড় হয়ে গেছে, ছোটদি স্কুলের শেষের দিকে আর মেজদি কলেজে পড়ছে, আর আমি একদম তখন স্কুলের শুরুর দিকে। কাজে খুব স্বাভাবিকভাবেই সোকল্ড হিন্দি সিনেমা দেখতে আমাকে খুব একটা নিয়ে যাওয়া হতো না। আর সেই সময় হিন্দি সিনেমা বলতে আমার নামগুলো মনে পড়ে, সে দো আনজানে, হ্যাঁ দো আনজানে ছিল, ত্রিশূল ছিল, এই ধরনের ছবি দিদিরা দেখতে চলে যেত চুপি চুপি। হ্যাঁ, চুপি চুপি বা ঢপ দিয়ে। হ্যাঁ, মানে মা জানতো, আমি জানতাম না। তো
এটা যখন বুঝতে পেরে যেতাম তখন আমি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এরকম করতাম। তো আমার মনে পড়ে যে আমার পাড়ার রাস্তা দিয়ে সন্ধ্যেবেলা আমি আর মা বেরিয়েছি, কি আমি দিদিরা ফিরছে না, আমার মনের মধ্যে প্রচণ্ড একটা ছটফটানি, দিদিরা কোথায় গেছে, কেন এত দেরি করে, স্কুল থেকে বা কলেজ থেকে তো এত দেরি করে ফেরার কথা নয়। মা বলে চল চল তোকে নিয়ে ফুচকা খাওয়াবো। ফুচকা খাওয়াতে মা মানে একটু করে ঘুষ, সেটা পরে বুঝতে পেরেছিলাম। ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে মা, এমন সময় দিদিরা রাস্তা দিয়ে আসছে, রাস্তাতে পাড়ার গলিতেই দেখা। আমি না কেমন একটা ইনস্টিংটিভলি তখন মানে ফেলুদার গল্প না তখন বোধহয় করি না, তার চেয়েও ছোট হবে, আমার মনে হয় ক্লাস 2-3 এরকম হবে। আমি ঝাঁপিয়ে পড়লাম দিদিদের ব্যাগের ওপরে, দেখি তোমাদের ব্যাগে কি আছে, নিশ্চয়ই সিনেমার টিকিট আছে। এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ব্যাগের একদম আউটার ফোল্ড থেকে দুটো সিনেমার টিকিট বেরিয়ে গেল। আর সেটা দেখে রাস্তার মধ্যে আমি এতে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলাম। এখনো আমি মানে পাড়ার লোকেরা, পাড়ার মাসিমা কাকিমারা, তারা এখনো সেই গল্প করেন মাঝে মাঝে, খুব মজা লাগে। আচ্ছা, প্রত্যেকের জীবনেই তো স্ট্রাগল পিরিয়ড একটা থাকে, তো তুমি তোমার লাইফের কোন পিরিয়ডটাকে মানে মনে করো যে তোমার স্ট্রাগল পিরিয়ড হিসেবে শুরু হলো? আমার মনে হয় যে আলাদা করে নিজের স্ট্রাগলের কথা বলবো না বা সেটাকে গ্লোরিফাই করবো না, অনেকের একটা অভ্যাস থাকে যে নিজের স্ট্রাগলটাকে খুব বড় করে দেখানো। আমার মনে হয় যে আমার ক্ষেত্রে স্ট্রাগল তো নিশ্চয়ই ছিল, কিন্তু সেটা কখনোই মানে প্রপোর্শনের বাইরে না। প্রত্যেকেরই স্ট্রাগলের একটা কোটা থাকে, সেই কোটার বাইরে কখনো এক্সট্রা স্ট্রাগল করতে হয়নি, নিশ্চয়ই সেটাকে ছিল না। সে এক নম্বর হচ্ছে আমি তখন মেডিকেল স্টুডেন্ট এবং আমার ব্যান্ড শুরু হয়েছে বা চলছে, কাজে দুটোর মধ্যে টাইম ডিস্ট্রিবিউট করা এটা নিশ্চয়ই একটা বিরাট লড়াই ছিল। আরেকটু যখন এগোলাম, আমরা যেহেতু কি বলবো পায়োনিয়ারিং একটা কাজ করেছে ক্যাক্টাস, যে বাংলায় রক ব্যাপারটা প্রথমবার এনেছে, কাজে সেই জায়গাটা বাংলা রক সেটা খায় না মাথায় যায় টাইপের একটা প্রায় বোঝানোর মানে দায় ছিল আমাদের ওপরে। লোকজন এইরকমভাবে তো কমেন্ট করেছিল যে ইংরেজিতে যেমন কীর্তন হতে পারে না তেমনভাবে বাংলাতে রক হওয়া সম্ভব নয়। কাজেই সেইটা লোকজনকে বোঝানো, আমাদের অডিয়েন্স তৈরি করা এবং সেই অডিয়েন্সকে কনভিন্স করা, এগুলো তো নিশ্চয়ই স্ট্রাগলের অংশ হিসাবেই আমি বলবো। কিন্তু अगेन আই উড সে যে আমার স্ট্রাগল ব্যাপারটা সাংঘাতিক যে গ্রুয়েলিং, সাংঘাতিক কষ্টদায়ক এরকম আমার মনে হয় না। প্রত্যেকের জীবনে, প্রত্যেকের ক্যারিয়ারে যেমন স্ট্রাগল থাকে আমার তেমন ছিল, তার চেয়ে বেশি কিংবা কম কোনোটাই নয়। টার্নিং পয়েন্ট লাইফের কোনটা? টার্নিং পয়েন্ট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো মানে অনেক সময় অনেকগুলো টার্নিং পয়েন্ট হয় না, যখন আমি মেডিকেল করতে শুরু করেছি তার আগে হয়তো জয়েন্টের রেজাল্টটা সেটাই একটা টার্নিং পয়েন্ট। কিন্তু যাই হোক আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি টার্নিং পয়েন্টটা বলি, সেটা হচ্ছে যেদিন প্রায় কি বলবো একদিনের একটা সিদ্ধান্তে আমি ডিসাইড করি যে না আপাতত আর ডাক্তারি করবো না, পুরোপুরি ফুল টাইম আমি গান বাজনা করবো, মিউজিকের মধ্যেই সম্পূর্ণভাবে নিজের যাবতীয় সময়, এনার্জি, বুদ্ধি, মন সবকিছু নিয়োজিত করবো। আমার মনে হয় সেটা আজকে প্রায় দাঁড়িয়ে 7 বছর হয়ে গেছে। কাজেই সেটা ডেফিনেটলি জীবনের একটা টার্নিং পয়েন্ট। আগের আমি যেমন শুরুতে বলছিলাম যে মিউজিক আমার ভালোবাসা ছিল, প্রেম ছিল, সেটা যে আমার জীবিকা হয়ে উঠবে, সেটাই আমার একমাত্র অবলম্বন হয়ে উঠবে, সেটা কখনো ভাবিনি। কাজেই সেই সিদ্ধান্তটা যেদিন নিলাম সেটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট। ফার্স্ট অ্যালবাম কোনটা ছিল? ক্যাকটাসের ফার্স্ট অ্যালবাম সেলফ টাইটেল, মানে অ্যালবামের নামও ছিল ক্যাকটাস। সেটা রিলিজ হয় 1999-তে এপ্রিল মাসে। সেটা একটা খুব স্বপ্নময় দিন আর কি। নিজেরা শখে গান বাজনা করি, নিজেদের ভালো লাগার জায়গা থেকে গান বাজনা করি, এইভাবে তো শুরু হয়েছিল। কিন্তু সেটা যে বাড়তে বাড়তে কোনো একদিন একটা ক্যাসেটের ফর্ম নেবে, সেই সময় কিন্তু সিডি অতটা ইম্পর্টেন্ট ছিল না, ক্যাসেটটাই মেন রিলিজ হয়েছিল। কাজেই আমাদের গান, আমাদের ঘরে বসে লেখা গান, রিহার্সালে প্র্যাকটিস করা গান, আমাদের গাওয়া, আমাদের বাজানো গান, সেটা যে ক্যাসেটের ফর্মে দোকানের র্যাকে পাওয়া যাবে, সেটা প্রায় একটা স্বপ্নের চেয়েও যেন বেশি অবিশ্বাস্য, এরকম একটা ঘটনা ছিল। পুরো মাঝের নৌকা বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর, পুরো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর, চলে গেল
এবার আমরা জেনে নেব সিধু ঠিক কেমন তার ফ্যামিলি লাইফে আমাদের নেক্সট সেগমেন্ট উই আর ফ্যামিলিতে। এবার আমরা ঢুকে যাচ্ছি উই আর ফ্যামিলি সেগমেন্টে, ঠিক আছে? তো তুমি বলো তোমার ফ্যামিলি মেম্বার্স কে কে আছেন? এই মুহূর্তে বাড়িতে আমি একাই থাকি, আর আমার একজন সঙ্গে ম্যানেজার রয়েছে, ম্যানেজার কাম ড্যামেজার, তার নাম স্বপন। আর আমার বাবা মা মারা গেছেন, বাবা অনেকদিন আগে মারা গেছেন, মা এই বছর 5 হলে মা চলে গেছেন। আমার 3 দিদি, তারাই আমার কি বলবো গার্জিয়ান বলো বা বন্ধু বলো, তারা এবং তাদের যারা ছেলেমেয়েরা আর কি, মানে আমার ভাগ্নিরা, তারা দে আর লাইক মাই ফ্রেন্ডস অ্যান্ড ওরাই আমার কাছে সন্তান সম। কাজেই ওদের সব বিভিন্ন মানে আবদার যেমন হয়, মামা বাড়ির আবদার যেটা হয় সেটা যেমন আমার কাছে এক্সপ্রেস করে, তেমনই অনেক পার্সোনাল কথা, গোপন কথা যেটা বাবা আমার সাথে শেয়ার করতে পারছে না সেগুলো সব শেয়ার করে। আর লাস্ট ফ্যামিলি ট্রিপ কোনটা ছিল? লাস্ট ফ্যামিলি ট্রিপ একদম রিসেন্টলি হয়েছে। ইনফ্যাক্ট অনেক দিন ধরেই এটার প্ল্যানিং হচ্ছিল না, আলটিমেটলি নেমেছে। ছোটদির ছেলে আর মেজদির মেয়ে, ওরা সবাই ছিল, প্লাস আমি আর আমার 2জন বন্ধু বান্ধব ছিল। সবাই মিলে আমরা একটা পাহাড়ের ট্রিপ করতে গেছিলাম। পাহাড় আমার কাছে ভীষণ প্রিয়, অ্যাগেন সেইভাবে বললে পাহাড় ইজ অ্যাগেন আ পার্ট অফ মাই ফ্যামিলি। তো আমি নর্থ সিকিমে আমি বহুবার গেছি, আগে 4 বার গেছি, এটা নিয়ে 5th টাইম হলো, এবার ওদেরকে নিয়ে গেলাম। কাজেই সবাই মিলে ফ্যামিলি ট্রিপ ভীষণ এনজয় করেছি। একদম ইয়ুংথাম পেরিয়ে ওই ইয়ামাজংদং বা 0 পয়েন্ট যেটা, সেখানে অবধি পৌঁছেছি। আর সেখানে পৌঁছে সম্পূর্ণ বরফ ছিল। সেখানে আমার ভাগ্নেও ক্লাস 7-এ পড়ে, আর ভাগ্নির একটু বয়স হয়েছে, শি ইজ অ্যারাউন্ড 25। কাজেই ওরা দুজনে প্রচণ্ড এক্সাইটেড। ওরা সেই পাহাড়ের ঢাল বেয়ে, মানে বরফের ঢালটা বেয়ে উঠে যাচ্ছে, সেখান থেকে স্লিপের মতো স্লাইড খেয়ে পড়ছে। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি থ্রিলিং। এতগুলি কন্টেম্পোরারি ব্যান্ডসদের মাঝখানে নিজেদের অস্তিত্ব কিভাবে ধরে রেখেছিল ক্যাকটাস, এই ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের নেক্সট সেগমেন্ট হার্ট স্পিকসে। সমসাময়িক তো অনেকগুলো ব্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি, যেমন তোমাদের ক্যাকটাস, তারপরে ফসিলস রয়েছে, চন্দ্রবিন্দু, ভূমি। কম্পিটিশনের কোনো জায়গা আছে কি, নাকি টোটালটাই তোমরা সবাই মানে খুব এনজয় করে মানে স্টেজটা শেয়ার করো প্রত্যেকের সাথে? এসব ট্রেড সিক্রেট কিন্তু বলা বারণ আছে ভাই। দেখো, বিজনেসের ক্ষেত্রে যেমন মনোপলি বলে একটা শব্দ রয়েছে, তেমনই অলিগোপলি বলেও একটা শব্দ রয়েছে। যেখানে ধরো কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে আমার মনে হয় ব্র্যান্ড নেম উচ্চারণ করলে এই ডিসকাশনে খুব অসুবিধা হবে। ধরো কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে পেপসি আর কোক, এই দুটোকেই আমরা জানি, এই দুটোর মানে একটা অলিগোপলি রয়েছে। এরা দুজনেই থাকবে, আর কেউ থাকবে না মার্কেটে। ফুটবলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এরা দুজনেই থাকবে, আর কেউ থাকবে না এলাকায়। কাজেই যদি কারুর মনে হয়ে থাকে আচ্ছা ওয়েল রক মিউজিক মানে শুধুমাত্র ফসিলস আর ক্যাকটাস, তাহলে আমি বলবো যে সে ভালো, আমাদের স্ট্র্যাটেজিটা সে ভালো খেয়েছে। কাজেই অ্যাপারেন্টলি দেয়ার ইজ লট অফ রাইভালরি, ভেতরে উই আর কোয়াইট গুড ফ্রেন্ডস। সব মিলিয়ে বলতে পারি ব্যক্তিগত জীবনে তুমি খুব স্ট্রং। তো এই দিকটা থেকে তোমার হঠাৎ ব্যান্ড মিউজিক এর দিকে ইন্টারেস্টটা কিভাবে জাগলো? সেটা আমাদের কলেজ জীবনের শুরুর দিকটা। তখন কলেজ ফেস্টে যাই, কলেজ ফেস্টে গিয়ে ইন্ডিভিজুয়াল যে ইভেন্টসগুলো সেখানে পার্টিসিপেট করি। সে সোলো, ইস্টার্ন সোলো বা হিন্দি সোলো বা বাংলা সোলো, এই ধরনের সোলো মিউজিক ভোকাল পারফরমেন্সের যে ইভেন্টগুলো থাকে সেগুলোয় পার্টিসিপেট করতে আরম্ভ করেছি। সেগুলোয় পার্টিসিপেট করি, আর প্রাইজ টাইজে পাওয়া যাচ্ছে। কলেজ ক্যান্টিনে দেখছি যে ক্রমশ গান গাওয়ার একটা ডিমান্ডটা বেড়ে যাচ্ছে আর কি। নিজের ব্যাচ তো বটেই, তারা তো চেপে ধরছেই, আর তাছাড়া সিনিয়ররা কিংবা কখনো জুনিয়ররা তারা ক্যান্টিনে চেপে ধরছে, শুধু আমাদের টেবিলে আয় আমাদের গান শোনা। তো এইভাবে জিনিসটা আস্তে আস্তে বাড়ছে। এই যে কলেজ ফেস্টে গিয়ে যে প্রাইজ পাওয়া যেত, তাতে প্রাইজটা কালেক্ট করতে হতো ফেস্টের শেষ সন্ধ্যায়। তখন ধরো শিবপুর বি কলেজের ফেস্ট কিংবা এনআরএস এর ফেস্ট, আমাদের সিএনএমসির ফেস্ট, জেইউ, প্রেসিডেন্সি, জেভিয়ার্স, এই ধরনের ফেস্টগুলো সবসময় যেতাম। তো গিয়ে প্রাইজটা কালেক্ট করতে হতো শেষ সন্ধ্যায়। সেটা করতে গিয়ে দেখতাম যে সেখানে একটা রক নাইটের ব্যবস্থা রয়েছে এবং সেখানে একটি ইংরেজি ব্যান্ড পারফর্ম করবে। সেটা অধিকাংশ ক্ষেত্রেই শিবা হতো, কখনো কখনো সেটা আইস বা ফিফথ ডিমেনশন এসবও হতো। এবার আমরা থেকে যেতাম, লেটস চেক আউট। এই করে ওয়েস্টার্ন মিউজিক এবং রক মিউজিকের সাথে একটা যোগাযোগ তৈরি হলো।
কিন্তু যেটা ক্রমশ বুঝতে পারলাম যে আমি ভাষাটা বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না। কিন্তু শিবার যখন পারফরমেন্স হচ্ছে, যে উন্মাদনাটা ছড়িয়ে পড়ছে অডিয়েন্সের মধ্যে, সেটা কিন্তু সাংঘাতিক। তার পালসটা, তার এক্সাইটমেন্ট, তার উত্তেজনাটা সাংঘাতিক। এবার আমি তো লিরিক বুঝতে পারছি না, সেটা নিয়ে প্রথমে একটা হীনমন্যতা হলো যে এই আমি বোধহয় বোকা, ইংরেজি বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে আমি বন্ধু বান্ধব ইত্যাদিদের মধ্যে আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, সার্ভে করার চেষ্টা করলাম যে কে কতটা ইংরেজি গানের লিরিকগুলো বুঝতে পারছে। তারপর দেখলাম যে না, Smoke on the water and fire in the eyes, শুধু এইটুকু বুঝতে পারছে। বাদ বাকি গানটা যে কি বলা হচ্ছে, সেই গানে যে ডেলিভারিটা, তার মধ্যে যে প্যাশনটা রয়েছে বা কখনো অ্যাঙ্গার রয়েছে, সেই অ্যাঙ্গারটা বা প্যাশনটা যে কিসের পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসে বোঝা যাচ্ছে না। তখন কনিষ্ক আমার খুব ভালো বন্ধু ছিল, কনিষ্কর সাথে ইনফ্যাক্ট এই কলেজ ফেস্টগুলো আমি যেতাম। তো আমি আরও আলোচনা করতে করতে আমরা জাস্ট এখন ভাবছিলাম যে এই ধরনের মিউজিক, এই যদি বাংলা গানের বাংলা লিরিক ক্রিয়েট করে এই ধরনের মিউজিক করা যায় তাহলে কীরকম হয়। তখন কনিষ্ক আমায় বললো হ্যাঁ ভালোই তো, কিন্তু তার জন্য তো একটা বেসিক কম্পোজিশন দরকার, সেই কম্পোজিশন হলে তবে এই জিনিসটা ট্রাই আউট করা যায়। তো সেরকম একটা সময়, তার কয়েক মাসের মধ্যেই হয়তো হলুদ পাখিটা কম্পোজ করতে পারি। সেটা কনিষ্ককে যখন শোনালাম, ও বললেন হ্যাঁ ঠিক আছে, এটা একদম ওই ধরনের মিউজিক স্যুট করবে। তারপর আরও বন্ধু বান্ধব এদেরকে শোনানো হলো, তারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। আমরা দু একটা ফেস্টে গাইলাম গানটা, সেখানে ক্রাউড খুব এনজয় করলো। তখন মনে হলো, তখন কনিষ্ক বললো যে শোন, এবার একটা টোটাল ব্যান্ড ফরম্যাট আমরা তৈরি করি, সেটা করলে আমরা আরও কিছু কম্পোজিশনস করি। এবার ইন দ্য মিন টাইম ও কিছু কম্পোজিশন করলো, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ব্যান্ডটা তৈরি করার চেষ্টা করলাম। আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমন, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ যোজনা, কুসুম কোমল, সকলই আমার মতো তারা। কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে দুঃখের যাতনা যতন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোজনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। মন পাহাড়ে গলে বড়, তোর পরশে গলে। মন পাহাড়ে গলে বড়, তোর পরশে গলে। আমি বুঝি আমার পরাণ, আমি বুঝি আমার পরাণ, নদী বয়ে চলে বধুরে, বধুরে, বধুরে। তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে। আর একটু সময় নষ্ট না করে আমরা স্ট্রেট জাম্প করব আমাদের সবথেকে ইন্টারেস্টিং রাউন্ড র্যাপিড ফায়ারে। দেখি না সিধু ঠিক কিভাবে হ্যান্ডেল করলো কোয়েশ্চেনগুলো। র্যাপিড ফায়ার রাউন্ডটা হয়ে যাক। ওকে, স্বস্তিকান
মাথাটা তাহলে শিল লাগবে র্যাপিড ফায়ার হলে। আমি গিটার দিয়ে আমার আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা। আমি তো ভয়ে বুমটুম নিয়ে পিছিয়ে গেলাম রীতিমতো। ওকে ওকে, স্বস্তিকা না কোয়েল? কোয়েল। গায়ক সিধু না ডাক্তার সিধু? গায়ক সিধু। সেলিব্রিটি স্ট্যাটাস না ছাপোষা জীবনযাপন? দুটোই, একটা বাইরে একটা ভেতরে। গান না আড্ডা? গান। ফেভারিট ডাইরেক্টর? বলিউড? বলিউড অনুরাগ বাসু। টলিউড? ঋতুপর্ণ ঘোষ। ফেভারিট মিউজিক্যাল রক ব্যান্ড? ডায়ার স্ট্রেটস। উন্নয়ন না আন্দোলন? উন্নয়ন। প্রসেনজিৎ না জিৎ? উত্তরটা আমার এই নাকের ভাঁজ দিয়ে দিয়েছি। একদিনের জন্য যদি কোনোভাবে ট্রান্সফর্ম হওয়ার সুযোগ থাকে কে হতে চাইবে? আমার ছোট্টবেলায়। ভূমি না চন্দ্রবিন্দু? Well, no comments. কি কোনো ফাংশনে না দিয়ে ক্যাকটাসের সিধুর গান আপনারা ডিরেক্টলি হার্ট টকে শুনতে পেলেন তো? ভালো হলো তো আপনাদের মন? তাই বলছি নেক্সট এপিসোডগুলো কিন্তু একদম মিস করবেন না। আমরা আনতে চলেছি আরো অনেক বেশি ইন্টারেস্টিং কিছু, তাই দেখতে থাকুন হার্ট টক অনলি অন